স্বাগত সবাইকে। কেমন আছেন সবাই? শারমিন আক্তার, শুনতে দেখতে পাচ্ছি কি? সবাই শুনতেও দেখতে পাচ্ছি কিনা বলেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে শুরু করি আমাদের আলোচনা। ও, উম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অর্ক, আহ চরম আকারের ঠান্ডা, হ্যাঁ। শামীম খুব সুন্দর বলছে, চরম আকারের ঠান্ডা। হুম। ওকে, তো আজকের ক্লাস করার পরে ঠান্ডা আজকের রাতের জন্য চলে যাবে। পড়বো ইনশাল্লাহ আমরা ভালোভাবে। রেডি সবাই? আজকের বিষয় হচ্ছে আমাদের লেকচার 8, কারক বিভক্তি, বাক্য সংকোচন, বাগধারা। তার মধ্যে এই যে কারক বিভক্তিটা আমাদের একটু মাথায় ভালো করে ঢুকাইতে হবে। কারকের যত সমস্যা আছে আজকে সমাধান করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আর বাক্য সংকোচন এবং বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ যেটা, আর একটা হচ্ছে বাগধারা, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন থাকে। তবে এটা একটা সাজেশন আছে, এটা তার পড়ানোর কিছু নাই, বোঝানোর কিছু নাই। সাজেশন ভিত্তিক আমরা পড়বো যে আসলে কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো পড়লে পরীক্ষার হলে কমন থাকবে বা পরীক্ষায় থাকবে, হ্যাঁ। বারবার ঘুরে ফিরে কিছু আসে এরকম, তো সাজেশনটা আপনারা পড়বেন। নিজের এক সাজেশন দিয়ে দিবে ওরা, আমার একটা সাজেশন তৈরি করা আছে, ওটা পড়বেন। ভিতরে শীটেও আছে, কিন্তু শীটে খুব প্রচুর দেওয়া সম্ভবত, আমি দেখছি একটু। তো পড়তে পারলে ভালো, যত বেশি পড়বেন তত আপনার ভান্ডার সমৃদ্ধ হবে, হ্যাঁ। এটা হচ্ছে ব্যাপার। কারক বিভক্তি আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন। ওকে, তাহলে কারকের আগে বিভক্তিগুলো একটু দেখি আমরা। আমরা প্রথমে এই বিভক্তিগুলো একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ। বিভক্তিগুলো মুখস্থ রাখতে হবে। প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি কে, রে। তৃতীয়া বিভক্তিগুলো কি কি? তৃতীয়া, দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী বিভক্তি কি? চতুর্থী হচ্ছে কে, রে, জন্য বা নিমিত্ত। নিমিত্ত শব্দের অর্থ কি? কারণ। নিমিত্ত শব্দের অর্থ কারণ। পঞ্চমী বিভক্তি কোনগুলো? হতে, থেকে, সে, ইত্যাদি। ষষ্ঠী বিভক্তি কি? ষষ্ঠী, র, এর। সপ্তমী বিভক্তি কি? সপ্তমী বিভক্তি হচ্ছে দোস্ত ও, এ, তে। এ, তে দোস্ত ও আর কি, হ্যাঁ। এই 7টা বিভক্তি আহ অনেক সময় কারকের সাথে বিভক্তি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে বিভক্তিটা গুরুত্বপূর্ণ। আবার কিছু কিছু চূড়ামি বুদ্ধি আছে যে কারকটা না চিনলেও বিভক্তি দিয়ে কারকটা নির্ণয় করা যায়, হ্যাঁ। হ্যাঁ, গত ক্লাসটা কিসের উপরে ছিল আমার? আনোয়ার সরকার ওই অ্যাপে দিয়ে দিবি আপনাদের, ওই যে লেকচার শিট দেয় না, ওখানে দিয়ে দিবি আর কি, হ্যাঁ। লেকচার শিটের সাথে 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 দিয়ে দিবে। ওকে, যারা বলতেছিলাম যে অনেক সময় কারকটা আমরা নির্ণয় করতে কষ্ট হয়, সেক্ষেত্রে যদি কারকের সাথে বিভক্তিও দিয়ে দেয় যে কোন কারকে কোন বিভক্তি,
তখন এটা যদি আমরা বিভক্তিটা চিনতে পারি তখন এটা নির্ণয় করা যায় আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে। তবে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এই যে দ্বিতীয় বিভক্তি যেটা আছে, চতুর্থী বিভক্তিতেও কিন্তু সেম জিনিস। হ্যাঁ, তো কখন দ্বিতীয় হবে কখন চতুর্থী হবে এইটা একটা কনফিউশন তৈরি হয় সবার মধ্যে। এটা ভালো ধারণা রাখতে হবে। আর এছাড়া নতুন বোর্ড বইয়ে এই বিভক্তিটাই 7 প্রকারের জায়গায় 3 প্রকার করছে। যেমন প্রথমা শূন্য বিভক্তিটা বাদ নাই, তারপরে তৃতীয়া এবং পঞ্চমী এগুলো বাদ। হ্যাঁ, তৃতীয়া পঞ্চমী এগুলাকে তারা অ্যাকচুয়ালি এগুলা বিভক্তি না অনুসর্গ। যখন কারকের সাথে বসবে তখন সেগুলাকে বিভক্তি বলা হয়, আর না হয় অনুসর্গ। আর তাহলে বাকি থাকলো এই দ্বিতীয়া চতুর্থী, যেহেতু দুইটাই এক, এই দুইটা মিলে একটা করছে, আর এই 1 2 তিনটা 3 প্রকার করছে। মানে জিনিস একই, নতুন মুরুকে পুরাতন জিনিস ঢুকাই দিছে আর কি। হ্যাঁ, একটু সাজাইছে গুছাইছে, একটা দায়িত্ব দিছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিছু যদি একটু উলট পালট না করা হয় তাহলে পাত্তি খাইতে হবে না, কি কারণ। এই হচ্ছে ব্যাপার আর কি, দেখাইলো যে আমরা কাজ করছি। হ্যাঁ, আপনাদেরকে গল্প বলছিলাম কি মনে আছে কিনা জানি না। হ্যাঁ, সরকারি কর্মচারী 3 গেদার গল্প বলছিলাম। একজনে গাছ লাগায়, একজনে গর্ত করে, একজনে গর্ত ভরাট করে। হ্যাঁ, তিনজন তিনজন সরকারি কর্মচারী। একজনের দায়িত্ব হলো তারা রাস্তার সবুজায়নের দায়িত্বে নিয়োজিত। একজনের দায়িত্ব হলো রাস্তার পাশে গর্ত করবে প্রথম জন। দ্বিতীয় জনের দায়িত্ব হলো চারা রোপণ করবে, মানে চারাটা গর্তের মধ্যে রাখবে। আর তৃতীয় জনের দায়িত্ব হলো মাটি দিয়ে গর্তটা ভরাট করবে। তো কোনো এক কারণে মাঝখানের জন, অর্থাৎ যিনি গর্তের মধ্যে চারা দিবেন, তিনি একদিন ছুটিতে গেছেন। হ্যাঁ, তো যথারীতি বাকি 2 জন কাজে আসছেন, এসে দেখে মানে মাঝখানের জন ছুটিতে, সে অ্যাবসেন্ট। হ্যাঁ, তো তারা তো আর বসে থাকতে পারে না, সরকারি কাজ তাই না, জবাবদিহি করতে হবে, অনেক জবাবদিহি সরকারি কাজে। প্রথম জন গর্ত করা শুরু করছে, আর দ্বিতীয় জন তো অ্যাবসেন্ট নাই ছুটিতে, তৃতীয় জন হচ্ছে গর্ত ভরাট করতেছে। তো একজন গর্ত করতেছে, আরেকজন পিছন থেকে গর্ত ভরাট করতেছে। তো হঠাৎ এক ভদ্রলোক রাস্তার পাশে, তিনি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, একজন গর্ত খুঁড়েন আবার আরেকজন গর্ত ভরাট করেন, ঘটনা কি? তখন তারা বললো আর কি যে আসলে আমাদের 3 জনের 3 দায়িত্ব, একজনের গর্ত করা, একজনের চারাটা দেওয়া, আর একজনের গর্ত ভরাট করা। যিনি চারা দিবেন তিনি আসেন নাই আজকে, তো আমরা তো আর বসে থাকতে পারি না, আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, একজন গর্ত করতেছে আর একজন গর্ত ভরাট। এই হচ্ছে সরকারি কাজ আর কি, বুঝছেন? তো যাই হোক, আমরা পর্ব সবগুলাই যেগুলো আমাদের দরকার। আয়েশা জি বলেন, আয়েশা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষায় আসে বিভক্তি কয় প্রকার, তাহলে আমরা কি করব? হ্যাঁ, আচ্ছা, এটা এই আশার ফুল না হতাশার ফুল, তুমি কোথায় গেলা? একটু ওই যে ইয়ে দেও এটা। হ্যাঁ, মিলন শিকদার। আয়েশা জি বলেন। স্যার ফুজাইল স্যার স্যার বলছিল আমরা যে হচ্ছে যেমন একজন একজন, স্যার লেডিস নতুন ফার্স্ট জি। বই এবং এটা কি আপনার আপনার দেখার বিষয় না আমার দেখার বিষয়? আমি কি স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। স্যার হচ্ছে এই যে বিষয়টা যে বলেন স্যার, নতুন বোর্ড বই এবং পুরাতন বোর্ড বই, হুম, তাহলে স্যার সেক্ষেত্রে আমরা কোন বোর্ড বই ফলো করে উত্তর করব পরীক্ষায়? জি আমি জানি এই প্রশ্নটাই করবেন, এটা উত্তরই আমি দিচ্ছিলাম আর কি। যাই হোক, মিলন সরকার সাহেব বলেন, আপনি বলেন। মিলন সরকার ভাই, আপনি কি আনমিউট আছেন না নাই? আমার এখানটা মাউস দেখেছে, কিন্তু মাউস মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে করে না। এই 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 কই গেল? হুম, বলেন। না করে বলেন? স্যার ফুজাইল স্যার তার ক্লাসে বলছিল যে বাংলার যে কোশ্চেন গুলো এগুলো নাকি পুরাতন বই দিয়ে করা হয়, 20 সালের আগের যে বইগুলো আছে ওইগুলো থেকে। স্যার আচ্ছা, 20-এর আগের বই সংগ্রহ করতে বলছে সবাইকে, তো আমি বইও সংগ্রহ করছি। আমি ওই
2020-এর আগের বই থেকেই আর কি পড়াশোনা করতেছি। এটা স্যারের অবশ্যই স্যার অনেক অভিজ্ঞ, এটা স্যারের নিজের মতামত। না, হ্যাঁ, স্যার একেবারে বুঝি নাই। স্যার 100% বলে দিছে যে 2020-এর আগের বই পড়বেন, এর পরের বই আমি পড়াইও না, এর থেকে কোশ্চেনও করা হয় না, মানে স্যার জি গ্যারান্টি স্যার। সহকারে বলে দিছে। যাই হোক, তাহলে এটা ওনার নিজস্ব মতামত। আর উনি অবশ্যই উনি অনেক অভিজ্ঞ, কিন্তু আমি শ্রদ্ধার সাথে এটা দ্বিমত পোষণ করি। কারণ হচ্ছে যে আহ, প্রথম কথা হচ্ছে, যদি আপনি শিখতে চান কোনো কিছু, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আপনার পুরাতন বই পড়তে হবে, যেগুলো আমরা পড়ে আসছিলাম আগে, অনেক আগে। হ্যাঁ, তো বিতর্কে যাচ্ছি না, কারণ বিতর্কে গেলে আপনারাও বিতর্ক করবেন আমার সাথে, জানি আপনারা আমার সাথে ভালো পারেন। তো সেই জন্য বিষয়টা হচ্ছে যে আহ, যদি কোনো নতুনত্ব আসে, ধরেন বাংলা একাডেমি এই পর্যন্ত বহু বানান রীতি পরিবর্তন করছে, যেমন আপনি কোনটা দিবেন, নতুনটা নাকি পুরাতনটা? হ্যাঁ, ধরেন আপনার 2015 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1510, এখন হয়েছে মাথাপিছু আয় $3000। এখন কোনটা দিবেন? 1510 দিবেন না 3000 দিবেন? তাই না? তাহলে কোন বই থেকে প্রশ্ন করে, এইটা আসলে আপনি আমি কেউ বলতে পারবো না। হুম, নতুন অনেক বই থেকে প্রশ্ন আসছে, নতুন বইয়ের উদাহরণ থেকে অনেক প্রশ্ন আসছে, এই রিসেন্ট কিছু প্রশ্ন। যেমন আমরা জানতাম ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, তাই না? কিন্তু এই কয়েকদিন আগে একটা প্রশ্ন দেখলাম, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ, নতুন বইতে দেওয়া আছে এবং সেই প্রশ্ন আসছে কিন্তু। অতএব আহ আমার কাছে পরামর্শ হচ্ছে, যদি নতুন ধরেন উৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দ ভান্ডারকে 5 ভাগে ভাগ করা হয়, অতৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, কিন্তু নতুন বইতে বলা আছে 4 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, সেই জন্য না, নতুন পুরাতন মাঝখানে আটকে যাওয়ার কিছু নাই। সেই জন্য খুব বেশি যে প্রশ্ন আসে বা খুব বেশি যে পরিবর্তন হচ্ছে তা না। নতুন বোর্ড বইটা অবশ্যই সেটা ভালো কিছু শেখা যাবে না এখান থেকে। বা আমি এটাকে সবসময় বলি যে এটা করোনা ভাইরাস আক্রান্ত, ওইটা করোনা ভাইরাসের সময় প্রণয়ন করা হয়েছে, সুতরাং এইটা করোনা ভাইরাসে আক্রান্ত। কিন্তু আপনাকে যদি প্রশ্ন আসে যে উৎপত্তিগতভাবে বাংলা ভাষা শব্দ ভান্ডার কয় প্রকার, আগে ছিল 5 প্রকার, এখন 4 প্রকার, অবশ্যই 4 প্রকার দিতে হবে, এটা আমার মত। কারণ আপনার লাস্ট এডিশন যেটা আছে সেটাকেই ফলো করতে হবে। এবং যারা পরীক্ষা নেন তারা এনসিটিপি অর্থাৎ নবম দশম শ্রেণীর বোর্ড বই যেগুলো আছে, বিশেষ করে ব্যাকরণটা এবং বাংলা একাডেমি, এই দুইটা রেফারেন্সকেই তারা ভালো করে নেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার মতামত। হুম, এবং যে যে জায়গায় পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো আপনার ভালো করে জানা জানা থাকলে আশা করি সমস্যা হওয়ার কথা না। খুব যে বেশি মানে এখানে প্রশ্ন আসবে যে সব নতুন পুরাতন থেকে, নতুন থেকে প্রশ্ন হবে, পুরাতন থেকে প্রশ্ন হবে, আমরা আটকে যাব, বিষয়টা এরকম না। একটা দুটো প্রশ্ন এদিক সেদিক হতে পারে, নতুন পুরাতনের সাথে এমালগেট হতে পারে, সেক্ষেত্রে আমার বিবেচনা হচ্ছে নতুন বোর্ড বই অনুযায়ী উত্তর করা, এটা নিয়ে আর কথা না। হ্যাঁ, ওকে। তাহলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিভক্তি কয় প্রকার, আগে ছিল 7 প্রকার, এখন হয়েছে 3 প্রকার, যদি অপশনে 7 প্রকার থাকে 7 প্রকার দিবেন, 3 প্রকার থাকলে 3 প্রকার দিবেন, 7 3 দুইটি থাকলে অবশ্যই 3 প্রকার দিবেন। হ্যাঁ, আর বিতর্কিত প্রশ্নগুলো করারও কথা না। হ্যাঁ, বিতর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলা আশা করি আপনারা সেগুলো ফেস করবেন না। যেমন এই যে যেটা বললাম, হ্যাঁ, যে স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ফলা, আমরা আগে জানতাম, কিন্তু এখন বলা হয় অনুবর্ণ। ওই প্রশ্নের মধ্যে ফলা ছিলই না। হ্যাঁ, ওই প্রশ্নের মধ্যে ফলাটা ছিলই না, সুতরাং আপনার আটকে যাওয়ার কোনো কিছু নাই। যাই হোক, তারপরে যদি থাকতে পারে, যেটা বললাম যে উৎপত্তিগত বাংলা ভাষা শব্দ ভান্ডার কয় প্রকার, যদি ক নাম্বার অপশনে থাকে 2 প্রকার, খতে থাকে 3 প্রকার, গতে থাকে 4 প্রকার, আর ঘতে থাকে 5 6 প্রকার, তাহলে তো আপনার এখানে বলাই আছে হয় 4 প্রকার না হয় 5 প্রকার, 4 অথবা 5। যেহেতু 5 প্রকার অপশন নাই, 4 প্রকার সঠিক। এখন কথা হচ্ছে যদি 6 প্রকার না থেকে 5 প্রকার থাকে, তখন কি করবেন? তখন 4 প্রকারই দিবেন, কারণ যেহেতু সর্বশেষ সংশোধনী যেটা আসছে সেটাই সঠিক উত্তর ধরে নিতে হবে আর কি। হ্যাঁ, এটাই। ওকে, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে জায়গাগুলো যেটা আছে এইগুলো আমাদের একটু ভালো করে নজর রাখতে হবে এই জায়গাগুলোতে। হ্যাঁ,
বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এটা মুখস্থ রাখতে হবে। তো এটা মুখস্থ রাখার উপায় হচ্ছে কি, উপায় হলো এই যে কে রে, প্রথম তো শূন্য শূন্য, ঠিক আছে, আর দ্বিতীয়তে কি আছে, কে রে আছে, চতুর্থতে কে রে আছে। ওকে, তাহলে দ্বিতীয়তে কে রে কখন হবে, চতুর্থের কে রে কখন হবে, এটা একটা কনফিউশন, এটা আমরা এখন আলোচনা করব। আর তৃতীয়াতে আছে দ্বারা দিয়ে কর্তৃক, পঞ্চমীতে আছে হতে থেকে চেয়ে। দ্বারা দিয়ে কর্তৃক বাংলা বর্ণমালার আগে দ, তারপরে কিন্তু হ, হ্যাঁ এটা মনে রাখবেন, তো দ আগে আর হর সিরিয়ালটা পরে, সুতরাং যেহেতু দ আগে আছে, দ হচ্ছে তৃতীয়া, আর হ পরে আছে, হ হলো পঞ্চমী, এটা মাথায় রাখবেন। আর র এর ষষ্ঠী, এ অন্তস্থ তে সপ্তমী, এই দুইটা একটু মাথায় রাখবেন। এই হচ্ছে মোটামুটি কথা আর কি। হ্যাঁ, এখন আসেন কারক কাকে বলে সেগুলো একটু দেখি ভালো করে। এটা বাদ, তাহলে কারক কি, কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক, বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক, সহজ করে বলি আর কি, বইয়ের ভাষা না, নিজেদের মতো করে। বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক, অন্য পদের যে সম্পর্ক, তার নাম হচ্ছে কারক, তার নাম হলো কারক। বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক, তার নামই হলো কারক। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, শিক্ষক ক্লাসে ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক ক্লাসে ব্যাকরণ পড়াচ্ছেন, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা, শিক্ষক ক্লাসে ব্যাকরণ পড়াচ্ছেন, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা, শিক্ষক ক্লাসে ব্যাকরণ পড়াচ্ছেন, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা, লেখেন, শিক্ষক ক্লাসে ব্যাকরণ পড়াচ্ছেন, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা, ক্রিয়াপদ, রাইট, ক্রিয়াপদ হচ্ছে পড়াচ্ছেন, পড়াচ্ছেন। বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক, তার নাম হচ্ছে কারক। এখন এই পড়াচ্ছেন ক্রিয়াপদের সাথে সবগুলো পদেরই একটা সম্পর্ক আছে, যেমন কে পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন, কোথায় পড়াচ্ছেন, ক্লাসে পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন, ব্যাকরণ পড়াচ্ছেন, এরকম প্রত্যেকটা বাক্যেই ক্রিয়াপদের সাথে অন্য যে পদগুলো আছে সেই পদগুলোর একটা সম্পর্ক আছে। যে পদের সাথে যে সম্পর্ক, ক্রিয়াপদের সাথে এই শিক্ষক পদের যে সম্পর্ক, ক্লাসে পদের যে সম্পর্ক, ব্যাকরণ পদের যে সম্পর্ক, যে পদের সাথে যে সম্পর্ক, সেটা হচ্ছে সেই কারক। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে পড়াচ্ছেনের সাথে শিক্ষকের কি সম্পর্ক, ওই সম্পর্কের উপর ডিপেন্ড করে কারকটা নির্ণয় করতে হয়, এই আর কিছুই না। হ্যাঁ, তাহলে সহজ ভাষায় যদি বলি, কারক হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক, সেটা হচ্ছে কারক। তাহলে আমাদের কারক নির্ণয় করতে হলে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাক্যে ক্রিয়াপদটাকে ফোকাস করতে হবে। ক্রিয়াপদকে চিহ্নিত করে ক্রিয়াপদের সাথে যে পদের কারক নির্ণয় করতে বলে সেই পদের সম্পর্কটা নির্ণয় করতে হবে, এতটুকুই কাজ। প্রথমে সবার আগে বাক্যের মধ্যে ক্রিয়াপদটাকে ফোকাস করতে হবে এবং ক্রিয়াপদের সাথে যে পদের কারক নির্ণয় করতে বলবে সেই পদটাকে, মানে সম্পর্কটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে, এর নামই হচ্ছে কারক। ওকে, তাহলে চলেন কারক কয় প্রকার, কিভাবে আমরা নির্ণয় করব সেগুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি এবং সহজভাবে সেটা। আশা করি আজকে ক্লাসের পরে কারক নিয়ে খুব একটা ভীতি আপনাদের থাকবে না। তাহলে কারক প্রধানত কয় প্রকার, কর্তৃ, কর্ম, করণ, অধিকরণ, অপাদান, সম্প্রদান। হ্যাঁ,
আরেকটা কারক বর্তমান বইয়ে ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ কারক। হ্যাঁ, সম্বন্ধ কারক। তাহলে এখানে এই সম্প্রদানটাকে অমিট করে সম্বন্ধ কারক ঢুকানো হয়েছে। সম্বন্ধটা ছিল আগে একটা পদ, এখন কারক। তো এটাও আমরা পড়বো, সবগুলোই পড়বো। এবং মাঝে মাঝে পরীক্ষায় আসে যে রবীন্দ্রনাথ, হ্যাঁ, কর্তৃ এখন কর্তা, এই আর কি। ওই যে একটু বললাম যে নতুন মোড়কে পুরাতন জিনিস ঢুকাইছে আর কি, আর কিছুই না। কর্তৃ ডেরে বানাইছে, একটু নাড়ায় ছাড়ায় কর্তা বানাইছে, এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, তো ঘটনা কিন্তু আগে আমরা কর্তাই পড়তাম, যেটা কর্তৃকারক সেটা হচ্ছে কর্তা। তো এরা ডাইরেক্ট এটা ঠিক করে দিছে, যাই হোক, সাজাইছে আর কি। পরীক্ষায় মাঝে মাঝে আসে যে রবীন্দ্রনাথ কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন, কোন কারক বলেন? রবীন্দ্রনাথ কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? কোন কারককে বাদ দিয়েছিলেন রবীন্দ্রনাথ? হয়তো সবাই পারি আমরা, সম্প্রদান। সম্প্রদান কারককে বাদ দিতে চেয়েছিলেন। হ্যাঁ, ওকে, কেন বাদ দিতে চেয়েছিলেন সেটা আমরা দেখবো। তার আগে সম্প্রদান কারকটা কি সেটা দেখবো। সম্প্রদান কারকটা হচ্ছে ক্রিয়াপদ দ্বারা যদি বুঝায় নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া। ক্রিয়াপদ দ্বারা যদি বুঝায় নিঃস্বার্থ দান, নিঃস্বার্থ দান। ক্রিয়াপদ দ্বারা যদি বুঝায় নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া বা দান করা, দাবি না রেখে, সহজ বাংলা যদি বলি, দাবি না রেখে, ক্রিয়াপদ দ্বারা যদি বুঝায় দাবি না রেখে কোনো কিছু দান করা, সেটাই হচ্ছে সম্প্রদান। কিন্তু ঘটনা হচ্ছে সম্প্রদান কোনটা? সম্প্রদান হচ্ছে ব্যক্তি, ব্যক্তি হলো সম্প্রদান, আর বস্তুটা হচ্ছে কর্ম। ব্যক্তি হলো কি? ব্যক্তি হলো সম্প্রদান। নিঃস্বার্থভাবে দাবি না রেখে যদি কোনো কিছু দান করি, যাকে দান করব, যে ব্যক্তি, সেটা হচ্ছে সম্প্রদান, আর যা দান করব সেটা হচ্ছে কি? কর্ম। তাহলে কর্ম কি সেটা পরে, আগে আমরা সম্প্রদানটা দেখি, সহজ থেকে কঠিনে যাবো আস্তে আস্তে। হ্যাঁ, এবং সবগুলো বেসিক আলোচনা করব, এক্সাম্পল সহ সব ক্লাসিফিকেশন চেষ্টা করব শেষ সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে যদি প্রশ্ন করা হয়, আমরা যেটা মুখস্থ করে আসছি, হ্যাঁ, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, এই বাক্যে ভিক্ষা কোন কারক বলেন? ভিক্ষা কোন কারকে কোন বিভক্তি? ভিক্ষুককে ভিক্ষা দাও এই বাক্যে ভিক্ষা কোন কারকে কোন বিভক্তি? প্রথমে কি করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, সম্প্রদান কর্ম, সম্প্রদান কর্ম, গুড। কেন আমরা সম্প্রদান বলছি? অনেকেই সম্প্রদান বলছি, কেন বলছি সম্প্রদানে শূন্য? কেন বলছি সম্প্রদানে শূন্য? কারণ আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি বাক্যটা, ভিক্ষুককে ভিক্ষা দাও সম্প্রদান কারক, ভিক্ষুককে ভিক্ষা দাও সম্প্রদান কারক, সৎ পাত্রে কন্যা দান করে সম্প্রদান, তাই না? কিন্তু মনে রাখতে হবে কারক নির্ণয়ের ক্ষেত্রে বাক্য মুখস্থ করা যাবে না। একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকবে, এক একটা পদের এক একটা কারক। হ্যাঁ, একই কারক একাধিকবার থাকতে পারে একটা বাক্যে, আবার একটা বাক্যে সবগুলো কারকও থাকতে পারে, এরকম হতে পারে। সুতরাং বাক্য মুখস্থ করে কারক নির্ণয় করা যাবে না। আপনাকে নির্ণয় করতে বলছি পদ, আপনি বলে দিলেন সম্প্রদান। একটু আগে বললাম যে যদি ক্রিয়াপদ দ্বারা নিঃস্বার্থভাবে কোনো কিছু দান বুঝায়, তাহলে যাকে দেব সেই ব্যক্তি হচ্ছে সম্প্রদান, আর যা দেব তা হলো বস্তুটা হচ্ছে কর্ম। তাহলে আগে দেখবো ক্রিয়াপদ দ্বারা এখানে দান বুঝাইছে কিনা। হ্যাঁ, তাহলে এই যে দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা দেওয়া যারা দ্বারা কি বুঝাইছে? নিঃস্বার্থভাবেই তো দান বুঝাইছে, তাই না? এরকম না যে ভিক্ষুককে আজকে আমি 1 কেজি চাল দেবো, 1 সপ্তাহ পরে সে আমাকে 3 কেজি এসে ফেরত দিয়ে যাবে, এই শর্তে তো আমি তাকে দিচ্ছি না, তাই না? আমি দাবি না রেখে তাকে দিচ্ছি। সুতরাং এই ক্রিয়াপদ দ্বারা বুঝাচ্ছে নিঃস্বার্থভাবে দান করা, দেওয়া। সো নিঃস্বার্থভাবে যদি দেওয়া, সুতরাং কাকে সম্প্রদান বলবো? ওই যে ব্যক্তি, ব্যক্তি যাকে দিলাম, এই যে ব্যক্তি হচ্ছে সম্প্রদান, ব্যক্তিটা হলো সম্প্রদান। যারা ভিক্ষাকে সম্প্রদান লিখছি,
তারা বুঝছি তো? রাইট। হ্যাঁ, শর্ত নাই, কোনো শর্ত নাই, সে শর্ত ছাড়া। হাসিবুর খুব সুন্দর বলছে, থ্যাংক ইউ। তাহলে এই যে ভিক্ষুককে যে আমি দিলাম, এই ব্যক্তি, ব্যক্তি হচ্ছে সম্প্রদান, আর ভিক্ষাটা হচ্ছে এখানে কর্ম। তাহলে যদি বলি ভিক্ষা কোন কারক, একটু আগে বললাম এইটা হচ্ছে কর্মে শূন্য, ভিক্ষাটা হচ্ছে কি কর্মে শূন্য, কোনো বিভক্তি যুক্ত নাই এর সাথে। আর ভিক্ষুক হচ্ছে এখানে সম্প্রদান কারক। সম্প্রদানে কোন বিভক্তি বলেন তো? কারণ কে তো দুই জায়গায় আছে, দ্বিতীয়তেও আছে, চতুর্থীতেও আছে, দ্বিতীয়তেও আছে, চতুর্থীতেও আছে। তাহলে কোনটা হবে এখানে? মনে রাখবেন, যখন সম্প্রদান কারকে কে, রে বা জন্ম নিমিত্ত এই সমস্ত বিভক্তিগুলো যুক্ত হবে সম্প্রদানে, তখন সব সময় এটা চতুর্থী। সম্প্রদানে যখন যুক্ত হবে তখন সবসময় চতুর্থী। সম্প্রদান ছাড়া অন্য কোনো কারকে যদি কে, রে যুক্ত হয় তখন ওটা দ্বিতীয় বিভক্তি, সবসময় দ্বিতীয়। সম্প্রদান কারকে কে, রে বিভক্তি যুক্ত হলে সেটা সবসময় চতুর্থী হবে। সম্প্রদান ছাড়া অন্য কোনো কারকে যদি কে, রে, জন্ম বা নিমিত্ত এগুলা যুক্ত থাকে তখন সেটা হচ্ছে দ্বিতীয়া। তাহলে যেহেতু এটা কারকটা আমরা নির্ণয় করলাম সম্প্রদান, বিভক্তির হচ্ছে চতুর্থী বিভক্তি, সম্প্রদানে চতুর্থী। দ্বিতীয় আর চতুর্থীর সমস্যাটা বোঝা গেল? কখন দ্বিতীয় হবে, কখন চতুর্থী হবে? সম্প্রদান কারক ছাড়া অন্য সকল কারকে কে, রে যুক্ত থাকলে সেটা হচ্ছে দ্বিতীয়া, সম্প্রদানে কে, রে যুক্ত থাকলে সেটা হচ্ছে চতুর্থী। ক্লিয়ার বিষয়টা? ওকে। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুককে হচ্ছে এই সম্প্রদানের চতুর্থী, আর ভিক্ষা হচ্ছে কর্মে শূন্য। যদি বলি দুপাকে কাপড় দান করো, বলেন তো তাহলে এই দুপাকে এখানে কোন কারকে কোন বিভক্তি? দুপাকে কাপড় দান করো, ক্রিয়াপদকে আগে ফোকাস করতে হবে, ক্রিয়াপদকে। ক্রিয়াপদ বৃষ্টি খাতুন, ক্রিয়াপদকে ফোকাস করতে হবে, ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়াপদকে ফোকাস করতে হবে। মানব হাওলাদার, ক্রিয়াপদকে ফোকাস করতে হবে, ক্রিয়াপদকে। যারা আমরা বলছি যে কর্মে দ্বিতীয়া, হ্যাঁ, তাদের জন্য আরেকটা বাক্য দিই। এখন বলেন এই দুপাকে কোন কারকে কোন বিভক্তি? মানব, এখন কি মাথা ঢুকে কিছু? হ্যাঁ, তাহলে এটা যদি হয় দুপাকে কাপড় দাও কর্মে দ্বিতীয়া, এটা হচ্ছে দুপাকে কাপড় দান করো। এই দাও আর দান করার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? হ্যাঁ, আমরা হচ্ছে কেন এটা বলছি কর্মে, কারণ হচ্ছে আমরা মুখস্থ করে আসছি দুপাকে কাপড় দাও, দুপাকে কাপড় দাও, এটা আমরা মুখস্থ করে আসছি। কিন্তু দুপাকে কাপড় দাও না দিয়া, ধরেন যে প্রশ্ন করবে, হ্যাঁ, আছে না ঠেড়া মার্কা কিছু লোক, ইসরায়েলের বম মনে করেন ওর মাথার উপর পড়ছে, তো এ দিয়ে দিল দুপাকে কাপড় দাওয়ার জায়গায় দিল দুপাকে কাপড় দান করো, তখন আপনি কি করবেন? তখন সেটা সম্প্রদান হবে নাকি কর্ম হবে? এটা মাথায় একটু, হ্যাঁ হ্যাঁ সেটাই, এটা দান করে বলছে, দান। তো দান আপনি দুপাকে কাপড় দান করতেই পারেন, দুপা আসছে তাকে আপনি কাপড় দান দিলেন, কিছু পুরাতন কাপড় চোপড় আছে আপনি তাকে দিয়ে দিলেন, দান মানেই হচ্ছে শর্তহীন। ওকে, তাহলে এইটা হচ্ছে সম্প্রদানে, এটা হলো সম্প্রদানে চতুর্থী, চতুর্থী, সম্প্রদানে চতুর্থী দান করবেন আপনি, আর এইটা হচ্ছে কর্মে দ্বিতীয়া। বুঝা গেল বিষয়টা?
হ্যাঁ, কনফিউশন? ওকে শামীম, ক্লিয়ার, বিষয়টা বুঝতে পারছি। যদি কোনো ক্রিয়াপদ দ্বারা দান বোঝায় শর্তহীন ভাবে, হ্যাঁ, দেন সেটা হচ্ছে এই সম্প্রদান কারক, এবং তার সাথে কে যুক্ত হলে অবশ্যই চতুর্থী কে রে, হ্যাঁ, আর না হয় সেটা অন্য কারক হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, তার আগে অন্য কিছু কারক আমরা দেখে আসি, আস্তে আস্তে সবগুলো একটু বেসিক ক্লিয়ার করি। তারপর দেওয়া আছে এখানে অপাদান কারক। অপাদান কারকটা মনে রাখবেন, ক্রিয়াপদ দ্বারা যদি বুঝায় যে কোনো কিছু হতে কোনো কিছু বিচ্যুত, কোনো কিছু হতে কোনো কিছু বিচ্যুত হচ্ছে, বিচ্যুত মানে খসে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম যদি বুঝায়, খসে যাওয়া বুঝায়, পড়ে যাওয়া বুঝায়, বিচ্যুত বুঝায়, ক্রিয়াপদ দ্বারা যদি কোনো কিছুতে বিচ্যুত বুঝায়, গৃহীত বুঝায়, গৃহীত, গৃহীত মানে কি পাওয়া বুঝায় আর কি, হ্যাঁ, একটা জিনিস থেকে যদি আরেকটা জিনিস পাই তখন গৃহীত বুঝায়, হ্যাঁ। তারপরে উৎপন্ন, জাত বা উৎপন্ন বুঝায়, জাত, জাত বা উৎপন্ন বুঝায়, উৎপন্ন, হ্যাঁ, উৎপন্ন বুঝায়, বিচ্যুত বুঝায়, গৃহীত বুঝায়, জাত বা উৎপন্ন বুঝায়, অথবা দূরীভূত বুঝায়, দূরীভূত, দূরীভূত, দূরীভূত বুঝায়, দূরীভূত মানে দূর হওয়া, রক্ষিত বুঝায়, রক্ষিত মানে হচ্ছে রক্ষা পাওয়া বা রক্ষা করা, হ্যাঁ। ভীত বুঝায়, ভীত মানে ভয় পাওয়া, যদি ভীত বুঝায়, শুরু বা আরম্ভ বুঝায়, আরম্ভ বুঝায়। এই জিনিসগুলো যদি বুঝায় ক্রিয়াপদ দ্বারা, যদি কোনো কিছু হতে কোনো কিছু বিচ্যুত বুঝায়, গৃহীত বুঝায়, জাত বুঝায়, দূরীভূত বুঝায়, রক্ষিত বুঝায়, বিরত বুঝায়, হ্যাঁ, বিরতটাও দিই নাই, বিরত বুঝায়, বিরত, বিরত বুঝায়, রক্ষিত বুঝায়, ভীত বুঝায়, আরম্ভ বা শুরু বুঝায়, যখন এটা বুঝায় যে জিনিসটার মূল থাকবে সেই জিনিসটা হচ্ছে অপাদান কারক। মূল যে জায়গা থেকে বিচ্যুত হবে, মূল যে জায়গা থেকে পাওয়া যাবে, মূল যে জায়গা থেকে উৎপন্ন হবে, মূল যে জায়গা থেকে বিরত থাকতে বলা হবে, মূল যে জায়গা থেকে দূরীভূত হবে, মূল যাকে রক্ষা করতে বলা হবে বা ভয় পাওয়া বলা হবে, যেখান থেকে শুরু হবে সেই মূলটা হচ্ছে অপাদান কারক, মূল। যেমন যদি বলি গাছ থেকে পাতা ঝরে, পাতা ঝরে বা পরে হটেবার, হ্যাঁ, গাছ থেকে পাতা ঝরে, তাহলে এইখানে এই ঝরে ক্রিয়াপদ দ্বারা কি বোঝাচ্ছে, গাছ থেকে পাতা ঝরে, এই ঝরে ক্রিয়াপদ দ্বারা কি বোঝাচ্ছে, ঝরে ক্রিয়াপদ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বিচ্যুত হওয়া, তাই না, বিচ্যুত হওয়া হচ্ছে না। আচ্ছা সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড একজন বলো যে সাউন্ড প্রবলেম, সাউন্ড কি ঠিক আছে, দু একজন বলেন তো সাউন্ড ঠিক আছে কিনা। ওকে ফাইন, ঠিক আছে, ওকে, তাহলে যার প্রবলেম আপনি আপনার প্রবলেমে তো আপনি নিজেও বুঝবেন না কেমনে প্রবলেম, যাই হোক, এটা ওই যে ও আসলে বলবো। তাহলে গাছ, গাছ থেকে পাতা ঝরে, এই ঝরে দ্বারা বোঝা হচ্ছে বিচ্যুত হওয়া, হ্যাঁ, পরে যাচ্ছে, কষে যাচ্ছে, তাহলে কোথায় থেকে কষে যাচ্ছে, এই যে গাছ থেকে, এই গাছ থেকে এটা হচ্ছে এখানে অপদান করো, গাছ থেকে অপদানে, অপদানে কোন বিভক্তি, অপদানে কোন বিভক্তি, হতে থেকে ছে থেকে, অবদানে পঞ্চমী, পঞ্চমী, গুড। তাহলে মূল যে জিনিসটা, মূল যেখান থেকে যাচ্ছে, ঝরে যাচ্ছে বা পড়ে যাচ্ছে বা খসে যাচ্ছে, সেই মূলটা হচ্ছে অপাদান, এবং যে বিভক্তি যুক্ত হবে সেটা হচ্ছে ওই বিভক্তি বসাই দিল, অপাদানে পঞ্চমী। ওকে, আচ্ছা যদি বলি দুধ থেকে দই হয়, দুধ থেকে, আপনাদের কনফিউশন গুলো আমি দূর করব, হ্যাঁ, দুধ থেকে দই হয়, হ্যাঁ, বা পাওয়া যায়, একই কথা, দুধ থেকে দই হয়, তিলে তৈল হয় ইত্যাদি। তাহলে এই যে দুধ থেকে দই হয়, হওয়া মানে কি পাওয়া যাচ্ছে, দুধ থেকে দই পাওয়া যাচ্ছে, কোথায় থেকে দইটা পাচ্ছি আমরা, এই যে দুধ থেকে, হ্যাঁ, দুধ থেকে, তো এই দুধ থেকে এটা হচ্ছে, দুধ থেকে এটা হচ্ছে অপাদান কারক, অপাদানে পঞ্চমী, দুধ থেকে এটা হচ্ছে যেখান থেকে মূল যে জিনিসটা, এই মূলটা হচ্ছে অপাদান কারক, মানে মাথায় রাখবেন, হ্যাঁ।
হ্যাঁ, যদি বলি জমিতে ফসল উৎপন্ন হয়, জমিতে ফসল উৎপন্ন হয়, জমিতে ফসল উৎপন্ন হয়, এই যে জমিতে, জমিতে ফসল উৎপন্ন হয়, এখানে এই যে উৎপন্ন বোঝাচ্ছে, উৎপন্ন, উৎপন্ন বোঝাচ্ছে, উৎপন্ন, জাত বা উৎপন্ন, তাহলে জমিতে ফসল পাওয়া যায় বা জমিতে ফসল উৎপন্ন হয়। হ্যাঁ, তো এই যে জমি যেখানে হয়, এইটাকে বলা হচ্ছে অপাদান কারক। জমিতে, অপাদানে সপ্তমী বিভক্তি, অপাদানে সপ্তমী বিভক্তি। যদি বলি পাপে বিরত হও, পাপে বিরত হও, পাপে বিরত হও, অথবা মন্দ কাজে বিরত হও, পাপে বিরত হও বা মন্দ কাজে বিরত হও। সজীব আসবো আমি সেই জায়গায়, হ্যাঁ, অপেক্ষা করেন একটু। পাপে বিরত হও বা মন্দ কাজে বিরত হও, তাহলে এই যে বিরত বুঝাচ্ছে, বিরত, বিরত বুঝাচ্ছে, বিরত হওয়া। সুতরাং এই যেখান থেকে বিরত হওয়া, মূল যে জিনিস কোথা থেকে, পাপ থেকে বা মন্দ কাজ থেকে, মন্দ কথা থেকে। হ্যাঁ, তাহলে পাপে, পাপ এইটা হচ্ছে অপাদান কারক, অপাদানে সপ্তমী, এ বিভক্তি, পাপ যুগ এ, শব্দ হচ্ছে পাপ, তার সাথে এ যুক্ত হয়েছে, পাপে, অপাদানে সপ্তমী। যদি বলা হয়, যদি বলা হয় দেশ থেকে, দেশ থেকে করোনা ভাইরাস চলে গেছে, করোনা ভাইরাস চলে গেছে, দেশ থেকে করোনা ভাইরাস চলে গেছে, দেশ থেকে করোনা ভাইরাস চলে গেছে। হ্যাঁ, তাহলে এই যে করোনা ভাইরাস কি হয়েছে, দূরীভূত হয়েছে, কোথা থেকে, দেশ থেকে। এই দেশ থেকে, এটা হচ্ছে অবদান কারকে পঞ্চমী বিভক্তি, দেশ থেকে, দেশ থেকে অবদান কারকে পঞ্চমী বিভক্তি, দেশ থেকে করোনা ভাইরাস চলে গেছে, দেশ থেকে, মূল যে জিনিস সেখান থেকে। হ্যাঁ, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশ থেকে, এটা হচ্ছে অবদান কারক। যদি বলা হয় রক্ষার বিষয়ে, রক্ষিত হওয়া, বিপদে মুরে রক্ষা করো, বিপদে মুরে রক্ষা করো, বিপদে মুরে রক্ষা করো, এ নহে মুর প্রার্থনা, যাই হোক, বিপদে মুরে রক্ষা করো, তাহলে ক্রিয়াপদ হচ্ছে রক্ষা করা। কোথা থেকে রক্ষা করা, এই যে বিপদ থেকে, বিপদে মুরে রক্ষা করো। হ্যাঁ, বিপদ থেকে আমাকে রক্ষা করো, বিপদে, তাহলে শব্দ হচ্ছে বিপদ, বিপদ, আর তার সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, বিপদে। সুতরাং এটা হচ্ছে অপাদানে সপ্তমী। যদি বলা হয় বাবাকে বড্ড ভয় পায়, বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে বড্ড ভয় পাই, তাহলে এখানে এই যে ভয় পাই কি বোঝাচ্ছে, ভয় পাওয়া, ভয়, ভীতু বোঝাচ্ছে, ভয় সুতরাং এটা অপাদান কারক। কাকে, এই যে বাবাকে, তাহলে বাবাকে বড্ড ভয় পাই, অবশ্যই ভয় পাওয়া বোঝাচ্ছে, যেহেতু ভীতু বোঝাচ্ছে, অপাদান কারক। বাবাকে, যাকে মূল জিনিস ভয় পায় তাকে, সুতরাং এই বাবাকে হচ্ছে অপাদানে কোন বিভক্তি, হ্যাঁ, বিভক্তি যে মুখস্থ করতে হবে আমিনুল আগেই, হ্যাঁ, বিভক্তিটা মুখস্থ করতে হবে। ওই যে একটু আগে সহজ করে বলে দিচ্ছি একেবারেই, শূন্য বিভক্তি মানে নাই, যার সাথে মূল শব্দের সাথে যদি কোনো কিছু যুক্ত না থাকে তখন শূন্য বিভক্তি। আর তৃতীয় আর পঞ্চমী তো বলে দিছি, দ্বারা দিয়ে কর্তৃক হতে থেকেছে, দ্বিতীয় হচ্ছে কে রে, চতুর্থী তো কে রে, জন্য বা নিমিত্ত। দ্বিতীয় হবে তখন যখন সম্প্রদান ছাড়া অন্য কারকে যুক্ত হবে, যেমন এটা সম্প্রদান কারক না, অপাদান কারক, সুতরাং এটা হচ্ছে দ্বিতীয়া। এই তো সহজ, সপ্তমী এ অন্তস্থ হতে, র এর ষষ্ঠী। ওকে, তাহলে যদি বলি জানুয়ারি থেকে চাকরির পরীক্ষা আরম্ভ হবে, জানুয়ারি থেকে চাকরির পরীক্ষা আরম্ভ হবে, আরম্ভ, জানুয়ারি থেকে চাকরির পরীক্ষা আরম্ভ হবে, তাহলে যে আরম্ভ বা শুরু বোঝাচ্ছে, তাই না, আরম্ভ বা শুরু বোঝাচ্ছে, আরম্ভ বা শুরু, তাহলে কবে থেকে, এই জানুয়ারি থেকে, তাহলে অপাদান কারক কোনটা, এই যেখান থেকে শুরু বোঝাচ্ছে সেটা অপাদান কারক, জানুয়ারি, অপাদানে পঞ্চমী, পঞ্চমী, ভেরি গুড। তাহলে এই অপাদান কারকের যে বৈশিষ্ট্যগুলো আছে, অপাদান কারক হওয়ার জন্য
যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যখন ক্রিয়াপদ দ্বারা বোঝাবে যে কোনো কিছু বিচ্যুত হওয়া, খসে যাওয়া, পড়ে যাওয়া, কোনো কিছু পাওয়া বা গৃহীত বোঝাবে, উৎপন্ন বোঝাবে, বিরত বোঝাবে, দুর্বৃত বোঝাবে, রক্ষিত বোঝাবে, আরো ভীত বোঝাবে, আরম্ভ বা শুরু বোঝাবে, তখন মূল যে জিনিসটা বা জায়গাটা সেটা হচ্ছে অপাদান কারক, আর তার সাথে যে বিভক্তি যুক্ত হবে সেটা হচ্ছে সেই বিভক্তি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, যেগুলো কনফিউশন হয় সেগুলো উত্তর দেবো। আগে আমরা আগেই বলছি যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো একটু আলোচনা করি। কোথায় কোথায় কনফিউশন হতে পারে সেই প্রশ্নের উত্তর দেব। ওকে, বুঝছি কিনা? অপাদান কারকটা কখন হবে এটা ক্লিয়ার কিনা? ধরবো আপনাদেরকে, অপেক্ষা অপেক্ষা করেন। অধিকরণ কারক কি? অধিকরণ কারক ক্রিয়াপদ দ্বারা যদি বুঝায়, ক্রিয়াপদ দ্বারা যদি বুঝায় কোন স্থান, সময় বা বিষয়, ক্রিয়াপদ দ্বারা যদি স্থান, সময় বা বিষয় বুঝায়, বিষয়টার নিচে লিখে রাখবেন এখানে দোষ গুণ, দোষ গুণ বুঝায়, দোষ গুণ বা গুণ দোষ। ক্রিয়াপদ দ্বারা যদি স্থান, সময় বা বিষয় বুঝায়, দোষ গুণ অর্থে বিষয় বুঝায়, তখন সেটা হচ্ছে অধিকরণ কারক হবে। অধিকরণ কারক হবে দোষ গুণ বা দোষ গুণ অর্থে বিষয়, স্থান বা সময় বুঝায়। তাহলে যদি বলি যদি বলি শীতকালে, শীতকালে, শীতকালে নদীতে পানি কম থাকে, শীতকালে নদীতে পানি কম থাকে, এই বাক্যে শীতকালে কোন কারকে কোন বিভক্তি হবে? শীতকালে নদীতে পানি কম থাকে, স্থান, সময় এবং দোষগুণ অর্থে বিষয় বুঝালে অধিকরণ কারক। তাহলে শীতকালটা কি একটা সময় বুঝাচ্ছে না? শীতকাল সময়, ওই যে কাল তো বলা আছে, কাল মানেই তো সময়। শীতকাল মানে কি সময় বুঝাচ্ছে না? সময়, হ্যাঁ, একটা সিজন। কোন সিজনে নদীতে পানি কম থাকে? শীতকালে। সময় বুঝাচ্ছে না? হ্যাঁ, রাইট। তাহলে সময়, সময় বুঝালে কি হবে? অধিকরণ কারক। অধিকরণ কারক শীতকালে, অধিকরণে কোন বিভক্তি? শব্দটা হচ্ছে শীতকাল। দেখতে হবে শব্দটা কি, শীতকাল, তার সাথে কি যুক্ত হচ্ছে? এ, শীতকালে, এ বিভক্তি যুক্ত। মূল শব্দ এবং তার সাথে অতিরিক্ত যেটা যুক্ত হবে সেটা হচ্ছে বিভক্তি। তাহলে অধিকরণে সপ্তমী, অধিকরণে কি হবে? সপ্তমী, অধিকরণে সপ্তমী। আচ্ছা, যদি বলি নদীতে কোন কারকে কোন বিভক্তি? নদীতে, নদী কি এখানে? নদী স্থান, সময় নাকি বিষয় নাকি? নদীটা কি? নদীটা স্থান বুঝাচ্ছে না? স্থান, নদী, নদী কি স্থান বুঝাচ্ছে, তাই না? স্থান। তাহলে এটা অবশ্যই অধিকরণ কারক। অধিকরণে সপ্তমী, এ অন্তস্থ তে, এই যে তে বিভক্তি যুক্ত হয়েছে, নদী যুক্তে, অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী, রাইট। হ্যাঁ, আচ্ছা, যদি বলি হাসিবুর ব্যাকরণে ভালো, অঙ্কে কাঁচা। ব্যাকরণে ভালো, অঙ্কে কাঁচা, এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? রাইট, ব্যাকরণে ভালো, অঙ্কে কাঁচা, তাহলে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? এই যে বলছি বিষয়, যদি কোনো বিষয় বুঝায় দোষ গুণ অর্থে, যদি কোনো বিষয় বুঝায় দোষ গুণ অর্থে, তখন সেটা কি হবে? অধিকরণ কারক।
তাহলে এটা একটা বিষয় বোঝাচ্ছে, ব্যাকরণটা বিষয়, কিন্তু এখানে একটা দুষ্গুণ আছে, দুষ্গুণ, তাই না? ব্যাকরণে ভালো, কিসে ভালো? ব্যাকরণে ভালো। কাঁচা, কিসে কাঁচা? অঙ্কে কাঁচা, তাই না? তাহলে ব্যাকরণ যুগে ব্যাকরণে অধিকরণে সপ্তমী, অঙ্ক যুগে অধিকরণে সপ্তমী। বোঝা গেল? কিন্তু একটু আগে যেটা আমরা বলছি, হ্যাঁ, সেটার এক্সাম্পল দেবো, যে শিক্ষক ক্লাসে ব্যাকরণ পড়াচ্ছেন, ওইখানে ব্যাকরণটা কিন্তু দুষ্গুণ অর্থে না, সুতরাং সেটা অধিকরণ কারক হবে না। দুষ্গুণ থাকলে তখন সেটা, কোনো বিষয়ের দুষ্গুণ থাকলে অধিকরণ কারক। ওকে, আচ্ছা। তারপরে করণ কারক। করণ কারক কি? যদি ক্রিয়াপদ দ্বারা যে কাজটা হবে সেই কাজটার যন্ত্র, সহায়ক বা উপায়, যন্ত্র, সহায়ক বা উপায়, অর্থাৎ কিসের দ্বারা, ক্রিয়াপদকে যদি প্রশ্ন করেন যে কিসের দ্বারা, কিসের দ্বারা, কিসের, কিসের দ্বারা, হ্যাঁ, কি ভাবে, কি উপায়ে, কিসের দ্বারা, কিভাবে, কি উপায়ে, যন্ত্র, সহায়ক বা উপায়, এই তিনটা জিনিসের উত্তর যদি বের হয় ক্রিয়াপদকে প্রশ্ন করলে, ওই পদটা যদি উত্তর হয়, হ্যাঁ, কিসের দ্বারা, কিভাবে, কি উপায়ে, যে পদটাকে কারক নির্ণয় করতে বলবে সেই পদটাকে যদি এই তিনটে জিনিস দ্বারা প্রশ্ন করা যায় এবং উত্তর যদি সেই জিনিসটা হয়, তখন সেটা হচ্ছে করণ কারক। সহজ বুঝেন? যদি বলি লাঙল দ্বারা, লাঙল দ্বারা জমি চাষ করা হয়, লাঙল দ্বারা জমি চাষ করা হয়, তাহলে এইখানে যে জমি চাষ করা হয়, এই করা হয় কি দ্বারা? লাঙল। লাঙলটা কি একটা যন্ত্র না? লাঙলটা কি একটা যন্ত্র? যদি বলি কিসের দ্বারা করা হয়, কিসের দ্বারা করা হয়? লাঙল দ্বারা। কিসের দ্বারা করা হয়? লাঙল দ্বারা। লাঙল হচ্ছে যন্ত্র, কিসের দ্বারা? এই যে কিসের, কিসের দ্বারা? জমি দ্বারা। তাহলে কি উত্তর সঠিক হলো? যদি বলি কিসের দ্বারা? জমি দ্বারা। কিসের দ্বারা? চাষ দ্বারা। হইলো? হয় না কিন্তু। কিসের দ্বারা? লাঙল দ্বারা। কিসের দ্বারা চাষ করা হয়? লাঙল দ্বারা করা হয়, লাঙল। সুতরাং সঠিক উত্তর হচ্ছে লাঙল। লাঙলটাই হচ্ছে এখানে করণ। যদি কিসের দ্বারা, কিভাবে, কি উপায়ে, এই প্রশ্নগুলো আমরা করতে পারি, যে পদটাকে কারক নির্ণয় করতে বলি সেটা হচ্ছে করণ কারক। হ্যাঁ, যদি বলি লাঙল দ্বারা, কোন কারকে কোন বিভক্তি? করণে তৃতীয়া। যদি বলি ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে, তাহলে এই ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? ফুলে ফুলে ঘর ভরেছে, তাহলে ক্রিয়াপদ হচ্ছে ভরেছে। ভরার কাজটা কে করছে? ভরার কাজটা তোর ফুল করে নাই, কেউ হয়তো ফুল এনে ঘরে রাখছে, ফুলে ফুলে ঘর ভরেছে। সুতরাং যদি বলি কিভাবে ঘর ভরেছে, কিভাবে বা কি উপায়ে? ফুলে ফুলে। কিভাবে ঘর ভরেছে? ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে। কিভাবে ঘর ভরেছে? ফুলে ফুলে ঘর ভরেছে। সুতরাং এই যে সহায়ক, কিসের সাহায্যে ঘরটা ভরছে? ফুলে ফুলে, ফুলের সাহায্যে ঘর ভরে গেছে। করণে সপ্তমী, ফুল যুগ এ, ফুলে ফুলে, করণে সপ্তমী। যদি বলা হয় শিকারী বিড়াল, শিকারী বিড়াল গোফে চেনা যায়, গোফে চেনা যায়, শিকারী বিড়াল গুফে চেনা যায়, এই বাক্যে গুফে কোন কারকে কোন বিভক্তি? শিকারী বিড়াল গুফে চেনা যায়, গুফে কোন কারকে কোন বিভক্তি? গুফ। কি উপায়ে চেনা যায়? কি উপায়ে, কি উপায়ে চেনা যায়? কি উপায়ে চেনা যায়? কি উপায়ে? গুফে। কি দেখে চেনা যায়? কি উপায়ে চেনা যায়? গুফে চেনা যায়, গুফে, গুফ, মুস। কি উপায়ে চেনা যায়? গুফে চেনা যায়। সুতরাং এটা হচ্ছে চেনার উপায় কি? গুফ, করণ কারক। করণে গুফে, গুফে, এ এ
ফাতেমা, কর্মে সপ্তমী, সপ্তমী। হতে থেকে ছে হচ্ছে পঞ্চমী, আর এটা এ গুফ যুগ এ, সপ্তমী। গুফে চেনা যায়। হ্যাঁ, ওকে। তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কর্তৃ আর কর্ম। মনে রাখতে হবে সবসময়, যখন ক্রিয়াপদের কাজটা যার দ্বারা করা হবে সেটা হচ্ছে কর্তৃ বা কর্তাকারক। ক্রিয়াপদের কাজ যার দ্বারা করা হবে সেটা হচ্ছে কর্তৃ কর্তাকারক। যেমন আমি বই পড়ি, তাহলে এখানে পড়ার কাজটা কে করে? যদি বলা হয় আমি কোন কারক, পড়ার কাজটা কে করে? ক্রিয়াপদ হচ্ছে পড়ি, তো পড়ার কাজটা কে করে? বই করে না আমি করি? পড়ার কাজ অবশ্যই আমি করি, তাই না? আমি বই পড়ি, তাহলে পড়ার কাজটা কে করে? আমি করি। তাহলে ক্রিয়াপদের কাজটা যে পদ করবে সেটা কর্তৃ বা কর্তাকারক, আর কোনো প্রশ্ন নাই। ক্রিয়াপদের কাজটা যে পদ করবে সেটা হচ্ছে কর্তৃ বা কর্তাকারক। আমি বই পড়ি, পড়ার কাজ করে কে? এই আমি পদটাই করতে হবে, সুতরাং আমি হচ্ছে কর্তৃ বা কর্তাকারক। আর যদি বলা হয় বই কোন কারক, বই, আমি কি পড়ি, ক্রিয়াপদকে সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা বের হয় সেটা হচ্ছে কর্মকারক। তাহলে আমি কি পড়ি, যদি বলি আমি কি পড়ি, হ্যাঁ, বা আমি পড়ি, আমি বই পড়ি, তাহলে কি পড়ি? আমি পড়ি। কি পড়ি? আমি তো আর উত্তর হয় না, কি পড়ি, আমাকে তো আর পড়া যাচ্ছে না, তাহলে এইটা কর্ম হবে না। কি পড়ি? বই পড়ি। কি পড়ি? বই পড়ি। কি পড়ি? বই পড়ি। সুতরাং বইটা হচ্ছে কর্ম, কর্মে শূন্য। তাহলে সাধারণত কর্তৃকারক হচ্ছে সেটা, যেটা হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন কর্তৃকারক। আগে প্রশ্ন করার দরকার নাই, ভুল হতে পারে। এই জন্য প্রথমেই আমরা দেখব আসলে যে ক্রিয়াপদের কাজটা যে পদটা করে সেটা কর্তৃকারক, আর কোনো প্রশ্নই করার দরকার নাই। যদি ক্রিয়াপদের কাজটা সে না করে অন্য কোনো পদকে কারক নির্ণয় করতে বলে, তখন আমরা তো দেখছি সম্প্রদান কোন হবে? ক্রিয়াপদ দ্বারা শর্তহীন ভাবে কোনো কিছু করলে সেটা হচ্ছে সম্প্রদান। অপদান কোন হবে? বিচ্যুত, জাত, গৃহীত, দুর্বৃত, রক্ষিত, ভীত, আরম্ভ ইত্যাদি বুঝালে অপদান হবে। অধিকরণ, স্থান, সময়, বিষয় বুঝালে দুষ্গুণ অর্থে তখন অধিকরণ কারক হবে। যন্ত্রের সহায়ক বা উপায় বুঝালে সেটা করণ কারক হবে। কর্তৃ আর কর্মের মধ্যে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে যদি বলে নিচের কোন বাক্যে কর্তৃকারকে উদাহরণ রয়েছে, বা আমি বই পড়ি বাক্যে আমি কোন কারক, অপশন দেওয়া আছে কর্তৃকারক, কর্মকারক ও অমুক তমুক। তাহলে আগেই দেখবো যে ক্রিয়াপদ দ্বারা বুঝাচ্ছে পড়া কাজ, এই পড়া কাজটা যে পদ করে সেই পদটা হচ্ছে কর্তৃকারক। আর যদি বলা হয় যে কর্মকারক কোনটা বা বই কোন কারক, তাহলে আমি কি পড়ি, এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, আগেই কি বা কাকে দ্বারা প্রশ্ন করব না, আগে দেখবো যে পদকে কারক নির্ণয় করতে বলছে সেই পদটা নিজে কাজ করে কিনা। তাহলে বই তো আর এখানে যদি বলে বই কোন কারক, তাহলে বই তো আর নিজে কাজ করে না, পড়ার কাজ তো আর বই করে না, পড়ার কাজ হচ্ছে আমি করি, সুতরাং বই কর্তৃকারক না। তাহলে কি কারক? এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো, কি পড়ি, বই পড়ি, কি পড়ি, বই পড়ি, লজিক্যাল যৌক্তিক উত্তর আসে, সুতরাং সেটা হচ্ছে কর্মকারক। বোঝা গেল বিষয়টা? আগেই কি বা কাকে দ্বারা প্রশ্ন করব না, করলে ভুল উত্তর আসতে পারে। যেমন যদি বলি রফিককে যেতে হবে, তাহলে বলেন তো এখানে রফিককে কোন কারকে কোন বিভক্তি? পরীক্ষা আসবে রফিককে যেতে হবে এই বাক্যে রফিককে কোন কারকে কোন বিভক্তি, অথবা নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি। হ্যাঁ, বুঝাবো বুঝাবো, সব তো বুঝাই নাই এখনো, আগে জাস্ট একটু বেসিকটা আলোচনা করি, কনফিউশন গুলো দূর করব। তাহলে রফিককে যেতে হবে, আমি বলছি আগেই আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব না, আগেই দেখব ক্রিয়াপদকে, যে ক্রিয়াপদ কোনটা, যেতে হবে, যাওয়ার কাজ, তাই না? তো যাওয়ার কাজটা কে করবে? যাওয়ার কাজটা কে করবে? যাওয়ার কাজ কে করবে? যাওয়ার কাজ রফিক নিজে করবে। সুতরাং যেহেতু যাওয়ার কাজ রফিক নিজে করবে, সুতরাং রফিক হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকে দ্বিতীয়া, রফিককে,
করতে। সাধারণত যদি প্রশ্ন করি কাকে যেতে হবে, কি বা কাকে, কাকে যেতে হবে, রফিককে যেতে হবে, কর্মকারক হয়, কিন্তু কর্মকারক হবে না। এই জন্য আগে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব না। আগে দেখবো যাকে কারক নির্ণয় করতে বলছে সে নিজে কাজ করে কিনা, ক্রিয়াপদের কাজটা সে নিজে করে কিনা। এখানে রফিককে যেতে হবে, যাওয়ার কাজটা রফিক নিজে করবে, সুতরাং এই রফিক হচ্ছে কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। বোঝা গেল বিষয়টা? ডাক্তার ডাকো, এই বাক্যে ডাক্তার কোন কারক, কোন কারকে কোন বিভক্তি? ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো এই বাক্যে ডাক্তার, আরে আরো অনেক, পুরো 1 ঘন্টা পরে আছে ক্লাস, টেনশন করেন না, শেষ না। এরকম না যে একটা দুটো এক্সাম্পল দিয়ে আসছি, শেষ না। আপনাদের ভিতরে যত প্রশ্ন আছে সব সমাধান হবে। ডাক্তার ডাকো, ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? ডাক্তার। হ্যাঁ পারুল, খেয়াল করেন। হ্যাঁ, এই যে ক্রিয়াপদ কি? ডাকার কাজ, তাই না? ডাকো ক্রিয়াপদ হচ্ছে ডাকো কাজ। তো ডাকার কাজটা কে করবে? ডাক্তার করবে? ঢাকার কাজটা তো ডাক্তার করবে না, কেউ একজন করবে। ডাক্তারকে ডাকার কাজটা কেউ একজন ডাকবে, কিন্তু ডাক্তার তো নিজে ডাকার কাজটা করবে না। কেউ একজন বলছে ধরুন মুমূর্ষ রোগী, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। হ্যাঁ ডাক্তার ডাকো, তাহলে ডাকার কাজটা কেউ একজন করবে, ডাক্তার নিজে করবে না। যেহেতু ডাক্তার করবে না, সুতরাং ডাক্তার কর্তৃকারক নয়, ডাক্তার কর্তৃকারক নয়। যদি কর্তৃকারক না হয়, অধিকরণ স্থান সময় বিষয় বুঝাচ্ছে না, করণ যন্ত্র সহায়ক উপায় বুঝাচ্ছে না, অবদান বিচ্যুত গৃহীত জাত ইত্যাদি বুঝাচ্ছে না। যদি অপশনে যেগুলো থাকে, অপশন তো 7টা থাকবে না, অপশন কটা? 4টা। 4টা অপশনের মধ্যে দেখবেন যে কোনটা কোনটা বুঝাচ্ছে না ক্রিয়াপদ দ্বারা, তাহলে তখন আপনি কর্মপদ যদি থাকে অপশনে, তাহলে প্রশ্ন করেন যে কাকে ডাকো, কাকে ডাকো? ডাক্তারকে ডাকো, ডাক্তার। কাকে ডাকো? ডাক্তার ডাকো। কাকে? ডাক্তার। সুতরাং কর্মে, কর্মে কি হবে? এই যে আরেকটা ভুল এখানে হচ্ছে আমাদের, অনেকেই বলছে যে কর্মে ষষ্ঠী, কর্মে ষষ্ঠী না, কর্মে হচ্ছে শূন্য, কর্মে শূন্য। কারণ শব্দটাই হচ্ছে ডাক্তার। এই যে যারা আমরা বিভক্তি ধরতে পারি না, খেয়াল করেন, শব্দটা ডাক্তার না, শব্দটা ডাক্তার না, মূল শব্দই হচ্ছে ডাক্তার। মূল শব্দ কি? ডাক্তার না, ডাক্তার, ডাক্তার। সুতরাং ডাক্তারের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই, ডাক্তার ডাকো কোনো বিভক্তি যুক্ত নাই, সুতরাং এটা হচ্ছে কর্মে শূন্য, কর্মে শূন্য। হুম, সুমি আমি আসবো, আপনার সেই প্রশ্ন উত্তর দেব। বুঝা গেল? যদি বলা হয় ডাক্তার রুগীকে দেখছেন, এই বাক্যে ডাক্তার কোন কারক, কোন কারকে কোন বিভক্তি? ডাক্তার রুগীকে দেখছেন, এই বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ দেখছেন, তাই না? দেখছেন, তো দেখার কাজটা কে করতেছে? দেখার কাজটা তো এই পদটাই করতেছে, তাই না? দেখার কাজ কে করতেছে? ডাক্তার করতেছে। আগের ডাক্তার কিন্তু ডাকার কাজ করে নাই, এখানে দেখার কাজটা ডাক্তার নিজে করতেছে। দেখার কাজ কে করে? ডাক্তার নিজে করে। সুতরাং এই ডাক্তার হচ্ছে কি কারক? কর্তৃকারক। কোন বিভক্তি? শূন্য। কর্তৃকারকে শূন্য বিভক্তি। বোঝা গেল? রুগীকে কোন কারকে কোন বিভক্তি? রুগীকে, রুগীকে কোন কারকে কোন বিভক্তি? রুগীকে কোন কারকে কোন বিভক্তি? দেখার কাজটা তো রুগী করে না, করে? দেখার কাজটা রুগী করে না, সুতরাং সে কর্তৃকারক হবে না। কি হবে তখন? আমরা প্রশ্ন করব কাকে দেখছেন? রুগীকে। কাকে? রুগীকে। কর্মে দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়া। ভেরি গুড, এই তো ধরতে পারছেন। শিক্ষক